কলি এবং নিপুণ পরিষদের যে ভরাডুবি বলা যায়, দুটো ছাড়া সবগুলো হেরে গেল। এই ভরাডুবির পেছনে কি কি কারণকে আপনি চিহ্নিত করবেন? এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিচার। আমি চুমু দিই নেই, তবে আমি চুমু খেতে পছন্দ করি। সে বলছে না পীরজাদা ভাই আমার কাছে এই চুমু খেতে চায়নি, আমি শুনিনি যে আমি হেয় প্রতিপন্ন হইনি, তা কিন্তু না। যে মানে ওই যে একটা কালিমার দাগ পড়েছিল আমার শরীরে, সেটা দূরীভূত হয়েছে। এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিচার। এবার নির্বাচনে এসে দেখলাম যে টাকার লেনদেন হয় এবং তার কিছু প্রমাণও আমি দেখেছি প্রত্যক্ষ না পরোক্ষভাবে, যেটা আমাকে ভাবিয়ে তুলেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বেশ আলোচিত একজন মানুষ, বলা যায় যে চুমুকাণ্ডে আলোচিত, যিনি প্রায় 3 দশকের বেশি সময় ধরে অভিনয় জগতের সাথে আছেন। তিনি আজকে আমাদের অতিথি পীরজাদা শহীদুল হারুন। মিস্টার হারুন, আপনি তো পীর বংশের ছেলে, তো পীর বংশের ছেলে হিসেবে অভিনয় এলেন কিভাবে? পীর বংশের ছেলে হলে যে অভিনয় আসা যাবে না তা না, কিন্তু জন্মগ্রহণ করেছি এমন এক জায়গায় যে যে জায়গার সাথে সংস্কৃতি জড়িত, গান জড়িত। যেমন আমার বাড়ি হলো মাই ম্যান সিং, আমার মানুষ গান গায়। তাহলে যে জেলার নামই গান দিয়ে, সংস্কৃতি দিয়ে, সেখানে এই অনুকূল পরিমণ্ডল ছিল। সেই অনুকূল পরিমণ্ডল থেকে প্রথমে আসি আমি জাদুতে, তারপর আসি উপস্থাপনায়, তারপর কবিতা আবৃত্তি, তারপর আমি আসি গিটার, হাওয়াইন গিটার, স্প্যানিশ গিটার, তারপর আমি এই অভিনয়ে আসি। এবার শিল্পী সমিতি নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে আপনি হেরে গেছেন। 163 ভোট পেয়েছেন এবং আপনি ছিলেন কলি নিপুণ পরিষদের একজন সম্মানিত প্রার্থী। হেরে যাওয়ার পর আপনার প্রতিক্রিয়াটা কি? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমি জয় পরাজয়কে খুব সহজভাবে নেই এবং আমি বলেছি জয়ী হলে আমি আনন্দে আতিশয্যে উদ্বেলিত হব না, আবার যদি পরাজিত হই আমি নিমজ্জিত হব না হতাশায়। আজকে আমি শুয়ে বসে কাটাতাম, আমি তো খুব মনমরা অবস্থা থাকতাম, আমি তো হাসি খুশি কিছু নাচছিলাম না, এটা আমার কোনো অন্তর হয়ে দাঁড়ায় না। মানে আপনি হেরেও নাচতে পারেন? হ্যাঁ, আমি হেরেও নাচতে পারি। আর আমি তো নির্বাচন করার ইচ্ছা ছিল না, আমি নির্বাচন কোনোদিন করবো না কোনো ক্ষেত্র। এটা আমি একটা বিশেষ কারণে হয়েছে যে আমার বিরুদ্ধে যে অভিযোগটা, সেটা আমি যাচাই করে দেখলাম যে না, এটা আরেকটা আমার জনপ্রিয়তা কেমন সেটা যাচাই। অনেক জনপ্রিয়তা, 163 পয়সা না দিয়ে পেয়েছি, পয়সা দিয়েও অনেকে 163 পায়নি। আমি অনেক জনপ্রিয়তা, আমি ধন্যবাদ যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই। আমি সবচেয়ে সন্তুষ্ট হয়েছি যে আমি কারো কাছে ভোট চাইনি, আমি একটা প্লেকার্ড দেইনি, আমি একটা যেখানে 10-12টা দিয়েছে ওনারা, আমি একটা ব্যানার লাগেনি যেখানে 10-15টা একজন ক্যান্ডিডেট লাগিয়েছে, আমি কোনো পোস্টার করিনি, আমি কোনো লিফলেট করিনি। আমি শুধু 373 টাকা খরচ করে আমি ভোট চেয়েছি টেলিফোনে কয়েকজনের কাছে আর মেসেজ দিয়ে। তারপর কিন্তু আমি সেই টাকা খরচ করি, তবু যে 163 ভোট পেয়েছে এবং অনেক বড় বড় শিল্পীও আমার চেয়ে কম পেয়েছে। এটা আমার গর্ব না যে তাদেরকে দেয়নি, এটা আমার খারাপ লেগেছে। সুজাতা আপার অনেক দিন সে হেরেছে, নাসরিন হেরেছে, অনেকে হেরেছে, এটা আমার খারাপ লেগেছে। আমি স্যার আমার প্যানেলের এবং ওই প্যানেলের সবাই ছিল সারা রাত রেজাল্ট জানার জন্য। আমি কিন্তু এসে 6:30টায় ভোট দিয়ে এসে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, ঘুম হয়েছে। আপনি গত নির্বাচনে ছিলেন শিল্পী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, প্রধান নির্বাচন কমিশনার। আপনার বিরুদ্ধে অভিযোগ করলেন, সংবাদ সম্মেলন ডেকে নিপুণ, আপনি তাকে চুমু খেতে চেয়েছেন। মানে আপনি কি আসলে এমনি চুমু খেতে পছন্দ করেন? আমি পছন্দ করি না করি এটা বলতে পারবে আমার মা ছোটোবেলায় তাকে কতটা চুমু দিয়েছি, এটা বলতে পারবে আমার মিসেস যে তাকে আমি কতগুলি চুমু দিয়েছি, আর বলতে পারবে আমার 2 ছেলে কতটা চুমু দিয়েছি। এই কয়েকজনের বাইরে আমি চুমু দিই নেই, তবে আমি চুমু খেতে পছন্দ করি ওই যে যাদের নাম বললাম তাদেরকে। আর এই যে একটা অভিযোগ দিয়েছিলেন যে নির্বাচনে হেরে যেয়ে তারপর তিনি একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন, মানে একজনের বিরুদ্ধে যে সে টাকা দিয়েছে, জায়েদ খান, সেখানে প্রাসঙ্গিকভাবে
এমনভাবে অপ্রাসঙ্গিক ক্রমে একটি কথা এসেছে, আমি তোকে চুমু দিতে চেয়েছি, নিপুণ বলেছে পীরজাদা শহীদুল আমাকে চুমু দিতে চেয়েছে, এর জন্য সে হারিয়ে দিয়েছে। এটা আমি তখন কিন্তু প্রতিবাদ করেছি এবং ভোটের নমিনেশন পেপার সাবমিটের আগের কয়েকদিন পর্যন্ত আমি প্রতিবাদ করি, কারণ যেটা আমি করিনি। তারপর কিন্তু সে যেদিন আমি নমিনেশন পেপার সাবমিট করি 2 তারিখে এই মাসের এপ্রিলে, সে বলছে না পীরজাদা ভাই আমার কাছে এই চুমু খেতে চায়নি, আমি শুনিনি, তবে একজন আমাকে এসে বলেছে যে পীরজাদা সাহেব তো তোমার কাছে চুমুও খেতে চাইছে। কি আমি তো শুনি না, কোন আমি শুনেছি। পরবর্তীতে সে ইনকোয়ারি করে দেখেছে বিষয়টা মিথ্যা, তখন তাকে তার প্যানেল থেকে বের করে দিয়েছে, ওই প্যানেল সে দাঁড়িয়েছে। তারপর আমাকে বলছে না সে ভুল বুঝতে পেরেছে, সে আমাকে বলছে আপনার প্যানেলে আমি নিতে চাই। আমি আমার পরিবারবর্গের সাথে আলাপ করে তারপর সিদ্ধান্ত নিয়েছি যে আমি ইলেকশন করব, কারণ শিল্পীতে উদার হতে হবে। এবার নির্বাচনে এসে জানলাম, কারণ আমার সাথে কিন্তু 2 প্যানেলের লোকদের ভালো সম্পর্ক আছে, আমি কিন্তু 2 প্যানেলে যে বসেছি, দেখলাম যে টাকার লেনদেন হয় এবং তার কিছু প্রমাণও আমি দেখেছি প্রত্যক্ষ না পরোক্ষভাবে, যেটা আমাকে ভাবিয়ে তুলেছে। আপনার কমিশন আর খুচরো কমিশনের মধ্যে কি পার্থক্য দেখলেন? এবং এখানে যদি এই টাকার লেনদেনের বিষয়টা থাকে, তাহলে মনে হয় এই সমিতির মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে শিল্পীদের কোনো উন্নয়ন হবে না, আর শিল্পীদের একটা অবমূল্যায়ন হবে। জনগণ জানবে যে তারা 12,000 বা 15,000 টাকা বিক্রি হয়, এমন কথা কিন্তু শোনা গেছে। এটা আমাকে খুব ব্যথিত করেছে। কেন এই লেনদেনটা করব? আবারও এই পরিচিতি সভাগুলি এফডিসিতে আনা দরকার এবং এই লেনদেনটা বন্ধ হওয়া দরকার। আর এই যে 2টি প্যানেল, কারো 1 কোটি টাকার খরচের কম হয়নি। 1 কোটি টাকা দিয়ে যদি কয়েকটা নাটক সিনেমা বানাতো একজন, তাহলে কিন্তু শিল্পীদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। এবার কিন্তু সেই আমেজটা আনতে পারেনি। এমনকি কালকে 2টো পর্যন্ত কোনো আমেজ আসেনি, 2টোর পরে কিন্তু একটু মনে হয়েছে ইলেকশন হয়েছে, তাই সে আলোড়ন সৃষ্টি করতে পারেনি। আপনার বিরুদ্ধেই যখন একটি স্পর্শকাতর অভিযোগ তোলা হলো যে আপনি একজন নায়িকাকে নির্বাচন কমিশনার হিসেবে চুমু খেতে চেয়েছেন, আচ্ছা তখন আপনার পরিবারের অবস্থাটা কেমন ছিল? আপনার সন্তান, আপনার বন্ধু বান্ধব, তারা মানে এই পরিস্থিতি আপনি কিভাবে দেখেছেন সেই সময়টা? আমার পরিবার আমাকে চেনে, আমার ছেলেরা আমাকে চেনে, তারা হয়তো ওটা বিশ্বাস করে নাই, কিন্তু তারও তো বন্ধুবান্ধবী আছে। তাদের কাছে যে আমি একটু হেয় প্রতিপন্ন হই না তা কিন্তু না, আমার কিন্তু সামাজিকভাবে পারিবারিকভাবে না হলেও সামাজিকভাবে আমি কিন্তু একটা হেয় প্রতিপন্ন হয়েছি, প্রশ্নের সম্মুখীন হয়েছি। সেটা আল্লাহ রাব্বুল আলমের দোয়া ও রহমতে আমার এই 2 বছর পর কিন্তু ওটা অভিযোগ, মানে ওই যে একটা কালিমার দাগ পড়েছিল আমার শরীরে, সেটা দূরীভূত হয়েছে। এটি মহান আল্লাহ রাব্বুল আলমের বিচার। এবং সে নিজে যে বলেছে যে আমাকে চুমু দিতে চেয়েছে অন্যের কথা শুনে, সে নিজে বলেছে না পীরজাদা ভাই এটা বলেনি। চুমু খাওয়ার এই অভিযোগের পরে আপনার ঠোঁট কষ্টেপ দিয়ে কিংবা সুপার গ্লুতে লাগিয়ে দেওয়ার কথা উঠেছিল, কেন উঠলো এই কথা? না, আমি একবার বলেছিলাম আমার ছেলেকে, ব্যারিস্টার ছেলেকে বলেছিলাম যে বাবা এটা যখন বলেছে একটা কাজ করি, ঠোঁটের যত বদনাম আমি ঠোঁটের মধ্যে লাগিয়ে ফেলি সুপারগুলো, বাবা তুমি খাবে কীভাবে? আর নিন্দুকরা বলবে দেখি যে তুমি যে খাবে না তা তো নয়, তোমার কুকুর ঘেউ ঘেউ করবে বলে কি তুমি ঘর থেকে বেরোবে না? বের হতে হবে, কুকুরকে তোমার মানে শিক্ষা দিতে হবে, হয় লাঠি দিয়ে বাড়িয়ে, নাহলে তাদের দেখাতে হবে তুমি সাহসী, তুমি সৎ, তখন সে এমনি সরে যাবে, অথবা তোমার পায়ের কাছে এসে সে নেতিয়ে তোমার কাছে ক্ষমা চাবে। এবং সেটাই আমি দেখেছি। তার প্যানেলে যে গেলেন আপনি, এটা কি এক ধরনের প্রতিহিংসায়? না, প্রতিহিংসা না, এটা হলো আমি শিল্পীদের বুঝিয়ে দেওয়ার জন্য যে শিল্পীরা উদার এবং তার পার্মানেন্ট শত্রু বলে কেউ নেই। নিপুণ আমার শত্রু ছিল, তার অপবাদ দিয়েছিল, সে অন্যের কাছে শুনে দিয়েছিল, পরে আমি জানলাম। তাহলে আমি এখন দেখালাম যে না, শিল্পীরা সব এক, মহান হৃদয় হওয়ার কথা। আমার মহান হৃদয় নয়, তো চেষ্টা করেছি উদাহরণ হিসেবে থাকার জন্য। আপনাকে মানুষ কেন মনে রাখবে? আমাকে মনে রাখবে একটি কারণে, যে আমি কারোর সাথে আজ পর্যন্ত খারাপ ব্যবহার করিনি, আমি কারোর সাথে আজ পর্যন্ত অহংকার দেখাইনি, আমি আজ পর্যন্ত কারোর কাছে বলিনি আমি সচিব, আমি বিশেষ কর্মকর্তা। এবং আমি মনে করি আমার নশ্বর জীবন, আমার কোন কথা থাকবে আমি যে ব্যবহার করে গেলাম। আমার বাবার মুখে একটা কথা সবসময় শুনতাম, বাবা এই মুখটার যত্ন নেবে, এই মুখের কথার জন্য কেউ ফুলের মালা পায়, কেউ এই মুখের কথার জন্য জুতার মালা পায়। তুমি এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদের যদি বলবো, আপনারা বাংলাদেশের কথা তুলে ধরেন, বাঙালির কথা তুলে ধরেন, দেশীয় সংস্কৃতির কথা তুলে ধরেন। আর এই নির্বাচনগুলোকে সঠিকভাবে, জাতীয় পর্যায়ে নির্বাচন বা সাংগঠনিক নির্বাচন যেটাই হোক না কেন, সঠিকভাবে তুলে ধরবেন। যেখানে টাকা লেনদেন হচ্ছে সেই কথাগুলো তুলে ধরবেন, যেখানে জ্ঞানের লেনদেন হচ্ছে সেই কথাগুলো তুলে ধরবেন। আপনারা এই একমাত্র মিডিয়া পারেন মানুষের বিবেককে জাগিয়ে তুলতে। আপনারা এই এনটিভি অবশ্যই মানুষের বিবেককে জাগিয়ে তুলবেন, আমাদের 18 কোটি মানুষের বিবেককে জাগিয়ে তুলবেন। দর্শক এতক্ষণ শুনছিলেন
দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ শিল্পী সমিতির এর আগের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং একজন শিল্পী সরকারের সাবেক একজন কর্মকর্তা পীরজাদা শহীদুল হারুনের কথা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।